অবশেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বিদেশ সফর শুরু হতে যাচ্ছে। তিনি শুরু করবেন মালয়েশিয়া দিয়ে, সেটা আমি আগেই বলেছি, কিন্তু মালয়েশিয়ায় 2 দিনের সফর শেষে তার চীন যাবার কথা। বিশ্ব রাজনীতির বর্তমান প্রেক্ষাপটে এবং বাংলাদেশের বাস্তবতায় এই মুহূর্তে তারেক রহমানের চীন সফর কি তার জন্য কোনো সুযোগ সৃষ্টি করবে নাকি সংকট তৈরি করবে? আজকে এই বিষয়টি নিয়েই আলোচনা করছি। শেষ পর্যন্ত সাথে থাকবেন। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। তারেক রহমান প্রথম কোন দেশে যাবেন এটি নিয়ে আমি একটি এপিসোডও করেছিলাম। আমরা প্রথমে শুনেছিলাম যে তিনি ভারত সফরে যাবেন এবং সেটা মার্চ মাসে যাওয়ার কথা বলে আমরা শুনেছিলাম, ঈদের পরে যাবে এরকম শুনেছিলাম। পরবর্তীতে শুনলাম যে না, তিনি চীন দিয়েই শুরু করবেন তার প্রথম বিদেশ সফর। মাঝখানে শুনেছিলাম সৌদি আরব দিয়ে শুরু করবেন বিদেশ সফর, তিনি ওমরা হজ করবেন। আমরা সবাই জানি যে বাংলাদেশের রাজনীতিতে ধর্মের ট্রাম্প কার্ডটা কিন্তু খুবই কার্যকর, অ্যাটলিস্ট সাময়িকভাবে তো খুবই কাজ করে। কিন্তু শেষমেশ আমরা দেখলাম যে মালয়েশিয়া দিয়ে তিনি তার প্রথম বিদেশ সফর শুরু করছে। আমি জানি না বর্তমান বিশ্ব রাজনীতিতে মালয়েশিয়া কতটা গুরুত্বপূর্ণ, এবং মাহাথির মোহাম্মদের যে মালয়েশিয়ার কথা আমরা শুনি, গৌরব গাথা আমরা শুনি, আজকের বাস্তবতায় মালয়েশিয়ার অর্থনীতি, মালয়েশিয়ার উন্নয়নের গতিধারা সেই রকম আছে কি না, নাকি তারা নিজেরাও আভ্যন্তরীণ বিভিন্ন সমস্যায় ঢুকছে, সেই দেশে তারেক রহমানের সফর কি মঙ্গল বয়ে আনবে আমি জানি না। যা হোক, তিনি যাচ্ছেন এবং সেখান থেকে 2 দিনের সফর শেষে তার চায়না যাবার কথা। 22 তারিখ সন্ধ্যায় 23 তারিখ থেকে রাষ্ট্রীয় সফর শুরু হওয়ার কথা, এবং এটা নিয়ে বাংলাদেশে কিন্তু ব্যাপক আলোচনা শুরু হয়েছে মিডিয়ায়। একেবারে কোন সফরের আগে এত পুঙ্খানুপুঙ্খ বর্ণনা আমরা দেখিনি। কে কে যাবে, কি কি বিষয় নিয়ে আলোচনা হবে, এটা নিয়ে একেবারে সরগরম অবস্থা। ঠিক একইভাবে চীনের পক্ষ থেকে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখন পর্যন্ত আমরা কিন্তু এই সফর নিয়ে তেমন উচ্ছ্বসিত কোনো কিছু বা তেমন খুব বেশি কিছু আমাদের চোখে পড়েনি। সুতরাং এই বাংলাদেশ যাবে বলে যতটা উত্তেজিত, চীনের পক্ষ থেকে কতটুকু সাড়া পাওয়া যাচ্ছে আমরা বুঝতে পারছি না। কিন্তু 23 তারিখে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সাথে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের একটি মিটিং করার কথা। আবার বর্তমানে ভারতে ব্রিক্সের অন্তর্ভুক্ত দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের একটা মিটিং রয়েছে 22 এবং 23 জুন, এবং সেই মিটিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী যোগ দিচ্ছেন। সুতরাং 22-23 যদি তিনি ভারতে মিটিং করেন, তাহলে আবার 23 তারিখ এসে তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে মিটিং করতে পারবেন কিনা এটা নিয়ে একটু সংশয় রয়েছে। এমনও হতে পারে যে তারেকের চীন সফরটা হয়তো একদিন পিছিয়েও যেতে পারে। এই যে চীনের পররাষ্ট্রমন্ত্রী ভারত সফরে যাচ্ছেন, এটা আবার খুব গুরুত্বপূর্ণ, কারণ প্রায় 1 বছর পরে তিনি ভারতে যাচ্ছেন, এবং এর দ্বারা বোঝা যাচ্ছে যে চীন এবং ভারতের মধ্যে যে একটা উত্তেজনাপূর্ণ সম্পর্ক, একটা টান উত্তেজনা, বিশেষ করে কয়েকটি সীমান্ত জুড়ে, সেই উত্তেজনার বরফ গলা শুরু করেছে। এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে চীনের পররাষ্ট্রমন্ত্রী ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে মিটিং করবেন এবং সম্ভবত আরো অনেকের সাথে মিটিং করবেন। ব্রিক্স এর সভাপতির দায়িত্ব নেওয়ার পর থেকে ভারতে ব্রিক্স এর অন্তর্ভুক্ত দেশগুলোর অনেকগুলো মিটিং হয়েছে, তবে এবছর ব্রিক্স এর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবার কথা ভারতে, এবং সেই কারণে কিন্তু অনেকগুলো মিটিং হচ্ছে, এবং ব্রিক্স বিশ্ব রাজনীতিতে ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান কিন্তু ব্রিক্সের যোগ দেবার জন্য একাধিকবার তদবির করেছেন, চেষ্টা করেছেন, কিন্তু এবার বাংলাদেশকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে এবারের মতো বাংলাদেশকে ব্রিক্সের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হবে না। ভবিষ্যতে হয়তো সেটি বিবেচনা করা হতে পারে। আবার একই সময়ে RIC
রাশিয়া, ইন্ডিয়া এবং চায়নার যে মানে একটা 3 দেশের একটা জোট, সেটা কিন্তু এখন একদম বাস্তবতা। এটার গ্রাউন্ড ওয়ার্ক শেষ, এটা যে কোনো দিন আত্মপ্রকাশ করতে পারে। এবং আরআইসি, শক্তিশালী ব্রিক্স, এগুলো কিন্তু বিশ্ব রাজনীতিতে নতুন করে একটা বার্তা দেবে। এই যে পরশুদিন ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর যে মিটিংটা হলো, সাইড মিটিং হলো G7 মিটিং এর পাশাপাশি, সেখানে আমরা দেখেছি যে তারা দুজন সংবাদ সম্মেলনে যে জয়েন্ট ডিক্লারেশন দিয়েছে, অনেক কথা বলেছে, কিন্তু তাদের যে ইন্টারনাল মিটিংটা যখন চলছিল দুজনের মধ্যে, তখন কিন্তু মোদী একটি কথা বলেছিলেন যেটা মিডিয়া আসেনি। খুব স্পষ্ট করে মোদী বলেছেন যে এই যে আপনি যেভাবে একটা কথা বলেন আবার কাজ করেন, তো আপনার কথা এবং কাজের এই অমিলের কারণে পৃথিবীতে আপনাকে অনেকেই আজ অবিশ্বাস করছে। আপনাকে এই যে বিশ্বাস করতে না পারা, এ ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই। এর মধ্য দিয়ে কিন্তু মোদী খুব ক্লিয়ার করে দিয়েছে। কারণ অনেকেই বলেন যে এই যে ট্রাম্প যে বলছেন মোদী তার খুব কাছের, ভারত আক্রান্ত হলে সে ঝাঁপিয়ে পড়বে, বাংলাদেশের ব্যাপারে মোদী যেটা বলবে সেভাবেই কাজ হবে। আবার এই ট্রাম্পকে কতটা বিশ্বাস করা যায়, এটা নিয়েও কিন্তু আলাপ হচ্ছে। অর্থাৎ ট্রাম্প আজকে বিশ্বাসের সংকটে ভুগছে। ঠিক এই মুহূর্তে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যে বিশাল বহর নিয়ে চায়নায় যাচ্ছেন, সেটা আসলে বাংলাদেশের জন্য কতটা মঙ্গল বয়ে আনবে, কিংবা বিশ্ব রাজনীতির প্রেক্ষিতে বাংলাদেশকে কতটা ঝুঁকির মুখে ফেলবে। কারণ বাংলাদেশ এই মুহূর্তে আমেরিকার সাথে গোপন বাণিজ্য চুক্তি করেছে, আমেরিকাকে অনেক কিছু দিয়েছে। তারেক রহমানের পররাষ্ট্রমন্ত্রী স্বয়ং আমেরিকার ইমপ্লান্ট। তো আমেরিকার সাথে একদিকে সম্পর্ক রাখবেন, আবার চায়নার কোলে উঠবেন, এটা আমেরিকা কিভাবে নেবে? এবং আমি বারবার বলেছি যে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন, তিনি কিন্তু তার যে যতগুলো অ্যাসাইনমেন্ট, তার মধ্যে একটা হলো বাংলাদেশে চীনের প্রভাব কমানো। ঠিক এই মুহূর্তে তারেক রহমান যখন চীনে যাবেন বলে তোড়জোড় চলছে, তখন আমরা দেখতে পাচ্ছি মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন এই রাজশাহী যে কালাই রুটি আর হাঁসের মাংস খাচ্ছে। অনেকেই হাসতে হাসতে প্রশ্ন করেছে, ওনাকে কি আমেরিকা বাংলাদেশে কালাই রুটি আর হাঁসের মাংস খেতে পাঠাইছে? এই যে চীনের সাথে এত দহরম মহরম, হোয়াট ইজ হিজ রোল? তারা কি করছে? তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু আসছে। প্লাস চায়না, আমি বলেছি যে চায়নার থেকে কত কি আদায় করতে পারবে তারেক রহমান। চায়না তো এর আগে 2016 সালে এসে যে $45 বিলিয়ন বাংলাদেশ ইনভেস্ট করবে, তারা এখন তো $6 বিলিয়ন করছে। তো চায়না বাংলাদেশের ব্যাপারে যতটা গর্জে ততটা বর্ষে না। বরং তা আমার মনে হয় যে তারেক রহমান যেহেতু মার্কিন বলয়ের দিকে ঝুঁকে আছে এবং মার্কিন বলয়ের সাথে তার অনেক সম্পর্ক, আমেরিকা যা চাচ্ছে দিয়ে দিচ্ছে, ঠিক একই সাথে আবার চায়নার কোলে উঠতে যাচ্ছে, এটা আবার তাকে কোনো বিপদে না ফেলে। কারণ আমরা আগেও বলেছি যে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে আমরা দেখেছিলাম যে আমেরিকার বিরোধিতা করেছে, এবং এমন সময় তিনি রাশিয়া সফরে গিয়েছিলেন যখন ইউক্রেন যুদ্ধ শুরু হয় বা হয়েছে। তার এই সফরটা কিন্তু আমেরিকা ভালোভাবে নেয়নি, এবং পরিণতিতে তাকে সরিয়ে শুধু মানে ঠেলে দেয় হয়নি, তাকে রীতিমতো জেলে পুরে রাখা হয়েছে। এবং সে তার এত বিপুল জনপ্রিয়তা থাকতেও তাকে আজকে জেলে পচতে হচ্ছে। সো এই অবস্থায় তারেক রহমানের চীন সফরটা কি খুব গুরুত্বপূর্ণ ছিল কিনা, যাবার পরে তিনি কত কিছু আদায় করতে পারবেন, তার টিমে যারা যাচ্ছে তাদের মধ্যে নেগোশিয়েট করবার মতো কতজন আছে? তারেক রহমান যে চীন সফরে যাওয়ার জন্য মরিয়া হয়ে গিয়েছিল, ভারত সফরে যাওয়ার কোনো সুযোগ নেই, কারণ ভারত তাকে সফরের জন্য কোনো তারিখ দেয়নি। ডক্টর খলিল একাধিকবার চেষ্টা করার পরেও কোনো তারিখ না পেয়ে তখন তারেকের সরকার একদম মরিয়া হয়ে গেছে যে চীন দিয়েই তার বিদেশ সফর শুরু হোক। এবং আমরা জানি যে এই কিছুদিন আগেও 3 জন মন্ত্রী, ডেপুটি স্পিকার এবং রাজনৈতিক নেতৃবৃন্দ তারা কিন্তু চীন সফর করেছে। এই সফরটা, এই তারেক রহমান সরকারের সফরটার জন্য সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে। তো এখন দেখা যাক এই সফর ভবিষ্যতে কি বয়ে আনে তারেক রহমান সরকারের জন্য, সংকট নাকি সম্ভাবনা। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তার চেয়েও জরুরি হলো